বড় মা ওদিক থেকে সোহাগকে আসতে দেখে এগিয়ে এসে বললেন, "কি এলো রে সোহাগ?" সোহাগ সাথে সাথেই নির্ঝরকে ছেড়ে দিয়েছে। এদিকে অ্যানি রাগে অগ্নিশর্মা। সোহাগ বড় মাকে দেখেই বলল, "বড় মা, দেখে যাও, তোমার ছেলে কোথা থেকে এই 4 ফুটিয়াকে ধরে এনেছে। হিল ছাড়া দাঁড়াতে পারে না, আবার আমার বরের থেকে 500 টাকা নিয়ে আমাকেই অফার করে। আপদ যত।" বলেই সোহাগ মুখ বাঁকিয়ে চলে গেল। নির্ঝর হতভম্ব। সোহাগ তার কথাকে আজকাল পাত্তা দেয় না। বড় মা ফিক করে হেসে ফেললেন। অ্যানি চেঁচিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে বলে উঠলেন, হাউ ডিয়ার শি ইজ! ও আমাকে 4 ফুটিয়া বলে কেন? নির্ঝর, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। হু ইজ শি? নির্ঝর কিছু বলার আগেই বড়মা বললেন, ওই মেয়েটা নির্ঝরের ওয়াইফ। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। অ্যানির কানে যেন কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। নির্ঝরের ওয়াইফ? নির্ঝরের ম্যারিড? এই আনকালচার মেয়েটার কাছে হেরে গেল। বড়মা ও অন্যান্য আমাদের বিজনেস পার্টনার অরিন্দম আঙ্কেলের মেয়ে আমেরিকা থেকে রিসেন্ট ইন্ডিয়া ফিরেছে। বড়মা আস্তে করে ওহ বললেন, অ্যানি মিট, ইনি আমার বড়মা। আমাদের এই বাড়ি বলতে গেলে সব কিছুই। তুমি আগে পরিচিত হওনি? অ্যানি কোনো কথাই বলল না, সম্পূর্ণ অ্যাভয়েড করে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, আন্টি কোথায় নির্ঝর? আমি আন্টির কাছে যাব। কাম উইথ মি। বিজনেস সূত্রে এর আগে অনেক পার্টিতে অ্যানির সাথে নির্ঝরের ফ্যামিলির আলাপ হয়েছে। বাড়িতে কখনো না এলেও অ্যানিকে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী চেনেন এবং অ্যানির সাথে ওনাদের ভালো সম্পর্ক। নির্ঝর অনেক দিন আমেরিকাতে ছিল, তাই অ্যানির সাথে ওর আলাপ দীর্ঘদিনের। নির্ঝর ব্যাক করলেও অ্যানি ব্যাক করেনি। অ্যানি সুমিত্রা দেবীর রুমে ঢুকেই ওনার অবস্থা দেখে বলে উঠলেন, আন্টি তোমার এই অবস্থা কেন? ও মাই গড, হুইল চেয়ার! সুমিত্রা দেবী অ্যানিকে দেখে খুশি হলেন বলে মনে হলো না, তবু জোর করে একটু হাসি আনার চেষ্টা করে বললেন, আরে অনন্যা, এসো এসো। নির্ঝর বারবার আশপাশ দেখছে। সোহাগ আশেপাশে আছে ও শিওর। মেয়েটার হঠাৎ হঠাৎ কি যে হয়, ও চলে যেতে নেবে অমনি সুমিত্রা দেবী বলে উঠলেন, ওকে রেখে চলে যাচ্ছিস নির্ঝর? মায়ের কাছে আসতে ইচ্ছে হয় না তাই না? আজ যদি আমি তোর নিজের... স্টপ মা, আমার একটা কাজ আছে, আমি সেটা করেই আসছি। মিসেস চৌধুরী সাথে সাথেই থেমে গেলেন। নির্ঝর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। অনন্যার একটু খটকা লাগলো। যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না, তাকে তার লক্ষ্যে পৌঁছাতে হবে। তাই এগিয়ে এসে নির্ঝরের মায়ের পাশে বসে বলল, তোমাকে এইভাবে একদম ভালো লাগছে না আন্টি। আমি কোথায় পার্টি করব, এনজয় করবে তা না। সুমিত্রা দেবীর মুখটার সাথে সাথে কাঁদো কাঁদো হয়ে গেল যেন। উনি অনন্যার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিক বলেছ, কিন্তু আমার কপাল ওইরকমই একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে এসেছে, আমি কি আর এনজয় করব? আমার সংসার ছারখার করে দিল। ওকে তাড়াতে পারলে বাঁচি। অনন্যা বিস্ময়ে হা হয়ে গেল। এত সহজে যে সে হাতে চাঁদ পেয়ে যাবে বুঝতেই পারেনি। এই সুযোগ সুমিত্রা দেবীর মন জয় করলেই ওই সোহাগকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু নির্ঝর, ওকে একটু বাজিয়ে দেখতে হবে। কিন্তু এই বাড়ির প্রপার্টি তার চাই, সেটা যেভাবেই হোক। তার জন্য দুটো খুন করলেও হবে, ওর হাত কাঁপবে না। সুমিত্রা দেবীকে দেখে অনন্যা হা হুতাশ করতে লাগলেন, তুমি পার্লারে আর যাও না তাই না আন্টি? ইস, মুখটা কি বসে গিয়েছে। নেলগুলো আগের মতো গর্জিয়াস নেই। ইস, তোমার এই দুরবস্থা চোখে দেখা যাচ্ছে না। চোখে দেখা না গেলে পট্টি পড়লেই পারেন। আমাকে বললে আমি এনে দিতে পারি। সোহাগ জল খাবারের ট্রে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে উঠল। অনন্যার সাথে সাথেই যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তুমি আবার আমার পেছনে লাগছো, আনকালচার্ড মেয়ে একটা। সোহাগ ট্রেটা রাখতে রাখতে বলল, ওমা, পেছনে কই, সামনেই তো বললাম। আপনি তো বললেন চোখে দেখা যাচ্ছে না। আমি আপনার প্রবলেম সলভ করে দিলাম। পট্টি এনে দিলেই সব ঠিক হয়ে যাবে। অনন্যা কিছু বলল না। সে এই মেয়েটাকে কিছুতেই ছাড়বে না। মিসেস চৌধুরী সাথে সাথেই বললেন, তোমাকে এই ঘরে আসার পারমিশন কে দিয়েছে? সোহাগ ওনার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি চান এরপর আপনার কথাটা বন্ধ হয়ে যাক? শরীর দুর্বল শাশুড়ি মা, একটু খেয়ে জোর বানিয়ে নিন, তারপর কোমর বাঁধবো না হয় ঝগড়া করার জন্য, কেমন? মিঠি দরজার বাইরে থেকে হি হি করে হেসে উঠল। ইস, সে ধরা পড়ে গেছে তাই দৌড়ে পালিয়ে গেল। মিসেস চৌধুরী বলে উঠলেন, অসভ্য মেয়ে কোথাকার! বেলামিতা কাজের মেয়ে, তোরা কোথায় আছিস? সোহাগ ওনার কথাতে উপেক্ষা করে বলে উঠল, কেউ নেই শাশুড়ি মা, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি।
আজ থেকে আপনাকে বাড়ির রান্না করতে হবে। আমার জন্য যখন আপনার এই অবস্থা তখন আমি আপনাকে সুস্থ করে তুলব। কাউকে হাত লাগাতে দেব না। অনন্যা এসব বোরিং কথাবার্তা বিরক্ত হয়ে বলে উঠল, আমি আসছি আন্টি। নির্ঝরের রুমটা কোন দিকে? সোহাগ জ্বলে উঠল। ঘাড়ে করে শাকচুন্নি বয়ে এনেছে নির্ঝর। উফ, অসহ্য। মিসেস চৌধুরী মনে মনে কিছু একটা চিন্তা করে বাঁকা হাসলেন। সোহাগকে জব্দ করার জন্য বলে উঠলেন, এই তো পাশেই নির্ঝরের রুম, দুটো রুম পার করলেই পেয়ে যাবে। ওকে আন্টি, থ্যাংক ইউ সো মাচ, আমি আসছি। অ্যানি চলে যেতেই সোহাগও এগোতে গেল। মিসেস চৌধুরী বলে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ? তুমি না আমার সেবা করতে এসেছিলে? সোহাগ কিছু বলতে পারল না। অসহায়ের মতো বসে পড়ল শাশুড়ির পাশে। মিসেস চৌধুরী মনে মনে শয়তানি হাসলেন। এই মেয়েকে জব্দ করতে হলে অ্যানিকেই ওনার লাগবে। যদিও অ্যানিকে ওনার একেবারেই পছন্দ নয়। কত ছেলের সাথেই অ্যানির রিলেশনশিপ আছে, সবটাই তিনি জানেন। যাতে ছেলের মাথা ওই মেয়ে খেতে না পারে তাই শীঘ্রই বিয়ে দিতে চেয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে সোহাগের থেকে অ্যানির সাথে বিয়ে হলে ভালো হতো। এমনিতেও নির্ঝর সমস্ত সম্পত্তি পাবে না। সোহাগ মিসেস চৌধুরীর দিকে সুপের বাটিটা এগিয়ে দিল। এই নিন। সাথে সাথে মিসেস চৌধুরী ভাবনা থেকে বেরিয়ে এলেন। উনি সুপের বাটি হাতে নিয়ে একটুখানি চুমুক দিয়ে অবাক হলেন। মেয়েটার হাতের রান্না বেশ ভালোই তো। কয়েক চামচ খাবার পর খেয়াল করলেন সোহাগ দেখছে, তাই মুখ কুঁচকে নিলেন। সুপের বাটিটা পাশে রেখে বলে উঠলেন, ইয়াক, এটা কি বানিয়েছো? চিকেন স্যুপ? মিসেস চৌধুরী ওটা নিয়ে সোহাগের হাতে ধরিয়ে দিয়ে বললেন, জীবনে চিকেন স্যুপ চোখে দেখেছো? এটা চিকেন স্যুপ হয়েছে? থু থু, আমি খাবো না এটা। সোহাগ সাথে সাথেই বলল, ঠিক আছে, খেতে হবে না, আমি এটা নিয়ে চলে যাচ্ছি। সোহাগ চলে যেতে নিলে মিসেস চৌধুরী বলে উঠলেন, দাঁড়াও। খাবার নষ্ট করবে কেন? কষ্ট করে যখন বানিয়েছো, অখাদ্য হলেও খায়, আর কি করব? সোহাগ মনে মনে খুব হাসলো। সে ভালোই বুঝেছে রান্নাটা ওনার পছন্দ হয়েছে। সে তবুও বলল, থাক না, আমি স্যুপ চোখে দেখিনি যখন, আর কখনো বানাবো না। মিসেস চৌধুরী মুখ কুঁচকে নিলেন। একটু না হয় বোধহয় কথা শুনিয়েছে, তাই বলে এভাবে নাটক করার কি আছে? এমনিতেই এখন মুখে কিছু স্বাদ পান না। ওষুধ খেতে খেতে রুচি নেই, স্যুপটা খেতে যেন একটু জিভের স্বাদ ফিরছিল। তাই আবার বললেন, আমার ঘাট হয়েছে। আসলে রোজগার তো আমার বর আর ছেলে করে, তাই তাদের টাকা নষ্ট করতে চাই না। দাও ওটা, তুমি এসব আবার বুঝবে না। সোহাগ মনে মনে বিড়বিড় করে বলল, আপনি ভাঙবেন তবু মুচকাবেন না। নির্ঝর ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে বাতাসে। ভর সন্ধেবেলা একাকী থাকতে তার বেশ ভালো লাগছে। সিগারেট খাওয়া তার অভ্যাসের তালিকায় নেই, তবে মাঝে মধ্যে ভীষণ একাকিত্ব অনুভব হলে এটাই সঙ্গী। মস্তিষ্কে কত শত চিন্তা এসে উকি দিচ্ছে। তার জীবনটা কেমনভাবে যেন সোহাগের সাথে জড়িয়ে যাচ্ছে। না, এমনটা হতে দিলে চলবে না। ওর জীবনের কোনো মেয়েই স্থায়ীভাবে থাকতে পারবে না। নির্ঝর চায় না কেউ থাকুক, কারণ তার সাথে যে থাকবে সে কোনোদিনই সুখী হবে না। সোহাগকে দূরে রাখতে হবে, কিন্তু কেন জানি যতই সে দূরে যেতে চায় সোহাগ ততই মনের গভীরে এসে পড়ছে। সোহাগ শাশুড়ির সেবা করে ছাড়া পেতেই দৌড়ে নিজের ঘরে এলো। কি জানি ১.৫ ফুট শাকচুন্নি তার ঘরে ঢুকে কি করছে। কিন্তু ঘরে ঢুকেও কোথাও কাউকে না দেখে অবাক হয়ে গেল। দরজা খোলা, অথচ কেউ কোথাও নেই। এদিক ওদিক ভালো করে দেখে শাশুড়ির আঁচলের হাত মুছে ব্যালকনির দিকে এগুলো। বেখেয়ালির কারণে ব্যালকনির সামনে বসানো ছোট বিন ব্যাগটাতে পা বেঁধে গেল। সাথে সাথে সোহাগ মুখ থুবড়ে পড়বে ভেবে চিৎকার করে উঠল। কিন্তু না, সে পড়েনি। কোমরে শীতল হাতের ছোঁয়া পাওয়া যাচ্ছে। মুখের উপর কয়েকটা চুল এসে পড়েছে। নির্ঝর সেটা হাত দিয়ে আস্তে করে সরিয়ে দিল। সোহাগ ভ্রু কুঁচকে ফেলল। চোখ মেলে তাকাতেই দুই জোড়া চোখ অপলক ভাবে একে অপরের দিকে তাকিয়ে রইল। আমাদের ছেলেটা কেমন শুকিয়ে গিয়েছে দেখো। বিদেশে ছিলিস বাবা, কি জানি কি খেয়েছিস সেখানে। অরণ্যর মামিমা আহাজারি করে কথাটি বললেন। অরণ্য হেসে বলল, বেশ তো, এই যে দেশে ফিরলাম, ১ মাস থাকবো, ভালো ভালো রান্না করে খাওয়াও দেখি, আবার ফুলে ফেঁপে উঠবো, হা হা। অরণ্যর সাথে সকলেই হাসলেন। এবার একজন বয়স্ক মহিলা এসে অরণ্যর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছিস নাতি? কতদিন পর দেখলাম আমার বুকের ধনকে। কথাটা বলেই হু হু করে কেঁদে উঠলেন। অরণ্য সেই দেখে দিদাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, এ কি ডার্লিং, তুমি কাঁদছো কেন? এ দেশ এখন তো এসে গেছি। এখন যদি কাঁদো আমি কিন্তু আবার চলে যাব। দিদা নাতিকে জড়িয়ে ধরে বললেন,
বললেই হলো, দেখি কেমন করে যাস। এই বুড়িকে না হয় পছন্দ না, তবে এবার একটা সতীনের ব্যবস্থা করব। সে তোমাকে বেঁধে রাখবে দেখো। অরণ্যর মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। সে মাথা চুলকে হেসে ফেলল। দিদা সেটা দেখে বললেন, উমা, সবাই দেখো, নাতি লজ্জা পাচ্ছে। অমনি সকলে মিলে অরণ্যকে খেপাতে শুরু করে দিল। অরণ্য ভাবছে কবে এ বাড়িতে তার সোহাগের লক্ষ্মীমন্ত পা পড়বে। তারও যে তর সইছে না। তাদের একটা ছোট্ট ঘর হবে দুজনের। আহ, কত সুখ। আবেশে চোখ বন্ধ করে নিল অরণ্য। তার সারা শরীর যেন জমে গিয়েছে। নির্ঝরের পিঠে হাত রাখলো সে। নির্ঝরকে কি কষ্ট বুঝতে পারলো না। দিব্যি তো শাকচুন্নিটাকে নিয়ে এলো। এবার কিছু একটা ভেবে নির্ঝরকে বলল, আপনাকে এই শাকচুন্নিটা কিছু বলেছে তাই না? নির্ঝর কিছুই সাড়া করলো না। সোহাগ বুঝতে পারলো না কি এমন হলো যে এই লোক শত্রুপক্ষকে জড়িয়ে ধরে আঁশ মেটাচ্ছে। শত্রুপক্ষ মনের মধ্যে আসা কথাটাই দু তিনবার আওড়ালো। হ্যাঁ, শত্রুপক্ষই তো বটে। ভাবনার মাঝে নির্ঝর তাকে ছেড়ে দিল হুট করে। সোহাগ আবার অবাক হয়ে গেল। নির্ঝর চুপচাপ ঘরে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। সোহাগের এবার কেমন গা ছমছম করে উঠল। এই লোকের কি হয়েছে কি? সন্ধ্যাবেলা ব্যালকনি খুলেছে। এর আগে অবশ্য সে কোনোদিনই ব্যালকনিতে আসেনি। এদিক ওদিক উকি দিল। ভূত প্রেত ধরল না তো আবার। সোহাগ ভয়ে তাড়াহুড়া করে ব্যালকনির দরজা দিয়ে দিল। কোন দিক না তাকিয়ে সোজা নিচে গেল। বড় মাকে বলতে হবে ব্যাপারটা। ওহ শিট! ঘরের দেয়ালে ধুম করে ঘুষি মারল অনন্যা। রাগ রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুহূর্তেই তার চেহারা পাল্টে গেল। কোথায় গিয়েছিলে অ্যানি বেবি? কি চাই তোমার? কেন ফোন করছিলে? আমি তোমাকে মিস করছিলাম সোনা। অ্যানি বিরক্ত হলো। ইচ্ছে করছে এক্ষুনি ধাক্কা মেরে তার 4 তলা বিল্ডিং থেকে ফেলে দিয়ে নিচে। নিজের রাগকে কোনো রকমে সংবরণ করে বলল, আবির ছাড়ো আমাকে। আবির একটা বাঁকা হাসি দিয়ে বলল, নির্ঝরকে তো ঠিক এভাবেই শক্ত করে ধরেছিলে বেবি। ও কি আমার থেকেও বেশি? সেট অফ আবির। 2 পয়সা রোজগারের মুরুদ নেই। তোমার জন্য বাবা মায়ের কাছেও যেতে পারছি না। আমার খরচ কে মেটাবে? তোমার টাকা চাই না আমি। আর নির্ঝর ছাড়া কেউ টাকা দিতে পারবে না। আবির অ্যানির ঘাড়ে মুখ ঘষে বলে উঠল, তো কতদিন লাগবে তোমার নির্ঝরের থেকে সব সম্পত্তি লুটে নিতে? অ্যানির চোখে মুখে এবার খুশির ঝিলিক দিল। সে পেছন ফিরে আবিরের গলা জড়িয়ে বলে উঠল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এর আগে আমাকে ড্যাড আর মমের কাছে যেতে হবে। তুমি একটু ওয়েট করো বেবি। আমরা নির্ঝরের থেকে সব টাকা নিয়ে দেন সোজা ইউএসএ। হুশ! হা হা হা। হ্যাঁ, দুজনেই একসাথে হেসে উঠল। বড় মা, তোমার ছেলের মনে হয় ভূতে ধরেছে। কেমন কেমন যেন করছে। এই ভর সন্ধেবেলা সে শুয়ে পড়েছে। বড়মা হেসে বললেন, ধুর, ওকে আবার ভূতে ধরবে তাহলেই হয়েছে। তেমন কিছু না, ওর মন খারাপ হলে ও এমন করে। একটু তুই আয়, দুটো গল্প করি। সোহাগ অবাক হলো। মনে মনে ভাবলো, হিটলারের আবার মন খারাপ? কেন, কি হয়েছে এমন? সোহাগ তো কিছু করেনি। সকাল সকাল ঘুম থেকে উঠে সোহাগ রেডি হয়ে নিল। আজ বাপের বাড়ি যাবে দৈরাগমনে। কথাটা ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন করছে। নির্ঝর বেরিয়েছে। সোহাগ ঘুম থেকে উঠে তাকে দেখেনি। সোহাগ মনে মনে ভাবছে, নির্ঝর কি যাবে না? বাবা মাকে তো বেশ বলল, তাহলে সে মহারাজের দেখা নেই কেন? আয়নার সামনে চুল আঁচড়াতে আঁচড়াতে মনে মনে বিড়বিড় করে বলল, যা পারে করুক, না গেলে আমি একাই যাব। গার্ডের নিকুচিনি করেছে, দরকার পড়লে পালিয়ে যাব। তাই নাকি? সোহাগ সাথে সাথে চমকে উঠল। আয়নায় দেখে নির্ঝর তার পিছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সোহাগ তাড়াহুড়া করে চিরুনি রাখতে গিয়ে ব্লাউজের ফিতের সাথে জড়িয়ে ফেলেছে। কোনোভাবেই টানছে আসছে না। নির্ঝর সেটা দেখেও না দেখার ভান করেছিল। কি হলো, উত্তর দাও। কি যেন বলেছিলে? সোহাগ ছাড়ানোর চেষ্টা করে যখন পারল না, ছেড়ে দিল বিরক্ত হয়ে। নির্ঝরকে খেকিয়ে বলে উঠল, যা বলেছি বেশ করেছি, আপনি যান আপনার কাজে। নির্ঝর সাথে সাথে সোহাগের দিকে এগিয়ে এলো। সোহাগ হকচকিয়ে গেল। নির্ঝর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর একটু এগোতে গেলেই আয়নার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেল সোহাগ। নির্ঝর ফিসফিসিয়ে বলল, কি বললে আবার বলো? সোহাগ আঙুল উঁচিয়ে কেঁপে কেঁপে বলল, দেখুন, আপনি একদম ভালো করে ভুলে যাবেন না আমাদের বিয়েটা এগ্রিমেন্টের। তাই দূরে থাকুন। নির্ঝর বাঁকা হেসে বলল, এগ্রিমেন্টের কোথাও তো দূরে থাকার কোনো রুলস ছিল না। আমাদের ইন্টিমেসি নিয়েও। উফ, স্টপ। সোহাগ দোকানে হাত চাপা দিয়ে দিয়েছে।
নির্ঝর হাসতে হাসতে তাকে ছেড়ে চলে গেল। ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কামড়াতে কামড়াতে বলল, তুমি চাইলে আমার প্রবলেম নেই, এমনিতেও তোমাকে বেশ হট লাগছে, বলেই চোখ মেরে চলে গেল নির্ঝর। এদিকে সোহাগের হেঁচকি উঠে গেছে। সে নির্ঝরে যাবার দিকে তাকিয়ে রইল। লজ্জায় কান গরম হয়ে এসেছে। আয়নার দিকে তাকিয়ে দেখলো ব্লাশ করছে গাল দুটো। কি হলো লোকটার, কী সব কথা বলছে ভগবান!